তোমরা কি জানো এসএসসি পরীক্ষায় বাস্তব সংখ্যা অধ্যায় থেকে শুধু এমসিকিউতেই প্রতি বছর দুই একটি প্রশ্ন কমন আছে। আর আজকে আমরা সেই অধ্যায়েরই 100+ এমসিকিউ নিয়ে এমনভাবে আলোচনা করব যেন পরীক্ষার হলে যে প্রশ্নই আসুক না কেন তুমি সেটা 10 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে পারো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে যদি একটি এমসিকিউ স্কিপ করো আর সেটাই যদি পরীক্ষায় কমন চলে আসে। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম, আমি সৈকত ইসলাম। আর আজকে আমরা আলোচনা করব অধ্যায় 1-এর বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে আমরা পুরো অধ্যায়টার সংজ্ঞা ও ধারণা বুঝেছি, আজকে সেটার আসল পরীক্ষা হবে। কারণ আজকের ক্লাসে আমরা সমাধান করব 100-এরও বেশি এমসিকিউ, আর প্রত্যেকটা প্রশ্নের পেছনে কেন এই উত্তর সেটাও বুঝে বুঝে শিখব। তো চলো তাহলে শুরু করি। আজকের পুরো ক্লাসে আমরা একটা সিম্পল 3 স্টেপ ফর্মুলা ফলো করব। স্টেপ 1, প্রশ্নে কোন ধরনের সংখ্যার কথা বলছে সেটা চিহ্নিত করা। স্টেপ 2, সেই সংখ্যার শর্তগুলো মনে করো। স্টেপ 3, অপশনগুলো এক এক করে শর্তের সাথে মিলিয়ে দেখো। চলো এই ফর্মুলাটা কাজে লাগানো শুরু করি। আর হ্যাঁ, যখনই কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ কমেন্টে জানিয়ে যাও, দেখি তোমরা কতটা দ্রুত পারছো। প্রথম প্রশ্নটা একটু কঠিন থেকে শুরু করা হচ্ছে, যাই হোক আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে বাস্তব সংখ্যার শর্ত থেকে এসেছে প্রশ্নটি, যে প্রথম প্রশ্নটা হচ্ছে বাস্তব সংখ্যার এ বি সি এই তিনটা হচ্ছে আমাদের চলক, এবং এটা হচ্ছে বির চাইতে বড় হলে নিচের কোনটি সঠিক। তো আমরা একটা একটা করে দেখব যে কোনটি সঠিক। ক নম্বরে বলা আছে এসি গ্রেটার দেন বিসি। এখন একটা কাজ করা যায়, যেমন এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট, তাহলে এ কে আমরা ধরে নেই 2 আর বি কে ধরে নেই আমরা 1, আর সিটা মনে করি 3 ধরে নেই, যেহেতু এগুলো বাস্তব সংখ্যা তো মাইনাসও ধরা যায়। তো এইখানে বলছে সি এর মানটা যখন 0-র চাইতে বড়, তার মানে আমরা যদি 3 ধরি তাহলে এ এবং সি গুণ। এ কি? এ হচ্ছে 2 আর সি হচ্ছে 3, 3 দুগুণা 6, এটা 6। আর বিসির মান হচ্ছে বি হচ্ছে আমাদের 1 আর সি হচ্ছে 3, 3 আর 1 গুণ করলে কত হয়? 3 হয়। অবশ্যই 3টা ছোট আর 6 হচ্ছে বড়, তাই আমাদের ক নাম্বার অপশনটাই রাইট। এখানে আর দেখারই দরকার নেই বাকি অপশনগুলো। এইভাবে আমরা সংখ্যাগুলো দেখে দেখে গুণ করে করতে পারি, এবং এটা ভুল হওয়ার সম্ভাবনা 0%। যেমন এইখানে বলছে সি এর মানটা 0-র চাইতে ছোট, তখন আমরা এটা কি ধরে নেব? মাইনাস ধরে নেব। মাইনাস ধরে নিয়ে এই শর্তটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এর মান হচ্ছে আমাদের কত? 2 আর সির মান হচ্ছে -3, তাহলে 3 দুগুণা 6, এটা হচ্ছে -6। আর হচ্ছে বিসির মান হচ্ছে -3 আর 1 গুণ করলে হচ্ছে -3, তার মানে হচ্ছে এখানে -3 কিন্তু বড়। মাইনাসের মানটা যেটা ছোট ওইটাই বড়, আর যেটা বড় সেটাই ছোট, তার মানে এটা ভুল আছে। চিহ্নটা এরকম হওয়া উচিত ছিল, এরকম না থাকার কারণে আমরা এটাকে ভুল ধরতে পারি, মানে ক নাম্বারটাই আমাদের রাইট। এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা একটু দেখি। দ্বিতীয় প্রশ্নে বলা আছে স্বাভাবিক সংখ্যা শনাক্ত করো, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা আমরা জানি শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 8। এইখানে যেহেতু 0 আছে, -1 আছে, -2 আছে, √2 আছে, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের কি? 3 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? আমরা যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম এবং বলেও দিয়েছিলাম যে এটা পরীক্ষাতে আসে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, কারণ 2কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 2 ব্যতীত, শুধু 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এরপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে সকল মূলত অমূলত সংখ্যাকে কী বলে? সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তারপরে হচ্ছে √5 এবং √10-এর মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে? আমাদের দেখতে হবে আগে √5-এর মান কত আর √10-এর মান কত, তারপরে আমাদের দেখতে হবে কয়টি পূর্ণ সংখ্যা আছে। এই জন্য আমরা কি করব? ক্যালকুলেটরটা বেছে নিতে পারি। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটরের মডেলটা হচ্ছে FX 991 ES, অর্থাৎ 991 ES প্লাস। এই ক্যালকুলেটরটা ব্যবহার করলে সবচেয়ে সহজ হয়। আরেকটা ক্যালকুলেটর আছে 100 MS, এটাতে এত ফাংশন নাই, এটার মধ্যে সুন্দর অর্গানাইজড করা ফাংশনগুলো নাই, এটাতে খুব সুন্দরভাবে সাজানো আছে ফাংশনগুলো। তো আমরা দেখব √5, এই হচ্ছে আমাদের রুটে ক্লিক করলাম এবং কি আমাদের 5-এ ক্লিক করলাম, ইকুয়াল দিলে মান চলে আসে √5। √5-এর মান হচ্ছে 2.2360, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 2.2360। তো এই মানটা হচ্ছে আমাদের √5-এর মান। এরপর আমরা দেখব √10-এর মান, তাহলে আমরা খুঁজে পাবো এর ভিতরে কয়টা সংখ্যা আছে। তো আমরা এই এই হচ্ছে আমাদের 10, এর উপরে ক্লিক করলে আমাদের মান, এই যে এটা যদি এরকম আসে তাহলে এই যে S থেকে D-তে কনভার্ট, 3.16, এখানে আমরা মান পাচ্ছি 3.1622, এই 3.1622। আচ্ছা, এখানে 2.23 আর এটা হচ্ছে
3.16, এর ভিতরে শুধুমাত্র 3 পূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা আছে শুধুমাত্র 3। 3-র চাইতে এটা কম আর 3-র চাইতে এটা বড়। 4ও নয় আবার 2ও নয়, তাই এখানে একটি হবে রাইট অ্যান্সার। এরপরে নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক? সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে সেই দুইটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন ক নম্বর অপশনটা যদি আমরা খেয়াল করি, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, আবার এটাকেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 6কেও 3 দ্বারা ভাগ করা যায়, 9কেও 3 দ্বারা ভাগ করা যায়। এটা রাইট না। এটাকে 5 দ্বারা যায়, এটাকে 5 দ্বারা যায়, এটাকে 3 দ্বারা যায়, এটাকেও 3 দ্বারা যায়। এটা 11 আর 12 মানে 11 আর হচ্ছে 12। এই দুইটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, দুইটাকেই যায় না। আলাদা আলাদাভাবে ভাগ করা যাবে, দুইটাকে যেহেতু যায় না তাই এর হচ্ছে সহমৌলিক। এরপরে দেখবো আমরা নিচের কোন সম্পর্কটা সঠিক। এটা সেটের সম্পর্ক থেকে এসেছে। এইটার মানে এই অধ্যায়ের না, এটা 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ সেট অ্যান্ড ফাংশনের। এই সম্পর্কটার উত্তর হবে স্বাভাবিক সংখ্যা থেকে বড় হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থেকে বড় হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা থেকে বড় হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যার সেট থেকে আমাদের মূলদ সংখ্যাটা আসে, মূলদ সংখ্যার সেট থেকে পূর্ণ সংখ্যা আসে, পূর্ণ সংখ্যার সেট থেকে আমাদের চলে আসে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলো বুঝতে গেলে আমাদের দ্বিতীয় অধ্যায় বুঝতে হবে। এরপরে হচ্ছে বহুপদীর সমাপ্তিবাচক বাস্তব সংখ্যা এ বি সি এবং এ থেকে এই শর্তটা কিন্তু আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে এটা করতে হবে। আমরা এর মান ধরে নিয়েছিলাম হচ্ছে, এটা কিন্তু এর মানটা অল্প ধরতে হবে। এটা আমরা ধরলাম 1 আর বির মানটা ধরলাম, যেহেতু বিটা বড় তাই এটা ধরলাম আমরা 2 আর সির মান এখানে আমি ধরে নিলাম হচ্ছে 3। তাহলে এখানে কি বলছে এ এবং সি গুণ, এ আর সি যদি গুণ করি তাহলে 1 আর 2 আমাদের 1 আর 3 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের এখানে 3 আর বিসি গুণ এটা হচ্ছে আমাদের কত আসে 6 আসে। এই 6 যদি আসে তাহলে 6 বড় হচ্ছে, এসি হচ্ছে ছোট। যখন আমাদের জিরোর চাইতে সির মানটা বড় হবে, সির মানটা বড় হবে মানে ধনাত্মক হবে, তো 1 নাম্বারটা হচ্ছে রাইট। আর এসির মানটা হচ্ছে এখানে যেহেতু সির মানটা এবার ছোটো চেয়েছে তার মানে এটার সামনে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এইবার যদি আমরা এর সাথে গুণ দিই তাহলে হচ্ছে -3 হয়, এটা হচ্ছে -3 আর বিসির হচ্ছে -6। তো -6 ছোট, বিসি এসি হচ্ছে বড়, তার মানে -3 এবার বড়। এই শর্তটাও আমাদের রাইট আছে। তারপরে বলছে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, যখন সি এর মানটা যে কোনো একটা সংখ্যা হতে পারে। আমরা ধরে নিলাম সেটার মান হচ্ছে আমাদের কি 3। তো এর মানটা যদি আমি 1 ধরি আর সির মান 3 ধরলে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 আর 2 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 5 তো অবশ্যই বড়, 4 হচ্ছে ছোট, তার মানে 3 নাম্বারটাও রাইট। তো আমরা বলতে পারি 1 2 3 তিনটাই হচ্ছে রাইট। পরের প্রশ্ন, মৌলিক সংখ্যার ধারণা। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা আমার স্লাইডে সবগুলো বাংলা চলে এসেছে, তোমরা এটা অবশ্যই ইংলিশ দিয়ে ভেবে নিও। 1 এটা হবে -2, এটা হচ্ছে √3, এটা আবার ঠিক আছে। 5 ও 7 সংখ্যাদ্বয় পরস্পর কি? যেহেতু 5 এবং 7 এই সংখ্যা দুইটাকে এই দুইটা সংখ্যা তো মৌলিক সংখ্যা, যেহেতু পরস্পরের কথাটা বলছে তাই পরস্পর তো আর মৌলিক সংখ্যা হতে পারে না, তাই এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এরপর হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন, 13 কোন ধরনের সংখ্যা? এটা তো আমাদের ঋণাত্মক না মৌলিক? আচ্ছা, এটা মৌলিক সংখ্যা, কারণ 13কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 13কে শুধু ভাগ করা যায় হচ্ছে আমাদের 1 দ্বারা আর যায় হচ্ছে 13 দ্বারা। এরপরে হচ্ছে আমাদের সকল স্বাভাবিক সংখ্যার সেট কি? সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে সকল ধনাত্মক সংখ্যার সেট। হ্যাঁ, এটা রাইট। একটি অসীম সেট, হ্যাঁ এটা কোনো শেষ করা যায় না স্বাভাবিক সংখ্যার সেট। সকল অখণ্ডাত্মক হবে না, তো অঋণাত্মক হবে, বানানটা একটু ভুল হয়েছে। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মকে কিন্তু 0 আছে, আর স্বাভাবিক সংখ্যায় কখনো কিন্তু 0 নেই। প্রথম ক্লাসটা যারা করেছে 15 মিনিটের মাত্র ক্লাসটা করে নিন। এখানে আমাদের প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকেও ক্লাসটা করা যাবে এবং এই ভিডিওর শেষের দিকে প্লে লিস্টটা চলে আসবে। তো এই 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যদি আমরা দেখি পূর্ণ সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় আমাদের জেড দ্বারা। আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট এবং আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় আমাদের পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা কিন্তু বইয়ের মধ্যেই দেওয়া আছে। -3 -2 এরকম করে সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এখানে বলা আছে 5/2 ও 11/3 ভগ্নাংশগুলো কোন ধরনের? যেহেতু উপরে বড় নিচে হচ্ছে ছোট, তাই এটা আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে হচ্ছে নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত বলতে উপরে বড় থাকবে, এই যেটাতে উপরে বড় আছে নিচে ছোট আছে,
এখন যদি আমি মূলত সংখ্যা খুঁজি তাহলে খুঁজে পাওয়া যাবে √5 যদি আমরা রুট করি অনেক সংখ্যা আসবে, তোমরা ক্যালকুলেটর এটা করে দেখতে পারো। √7 হবে না, √11 হবে না, কিন্তু √9কে যদি রুট করা যায় তাহলে সেটাকে কি আসবে, 3 আসবে। √9 ইকুয়াল হচ্ছে কি 3। তাই এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। এই গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কোনটি মূলত সংখ্যা, এই সবার উপরে আমরা রুট চিহ্ন দিব। রুট চিহ্ন দিলে কিন্তু আমাদের 2 যাবে না, 3 যাবে না, 6 যাবে না, কিন্তু 4কে রুট করলে আমাদের উত্তর চলে আসবে 2। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 2/3 কোন ধরনের সংখ্যা, এটা হচ্ছে আমাদের এটা অবশ্যই মূলত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না। 1 2 3 4 5 6 7 8 এটা ভগ্নাংশ হওয়া যাবে না স্বাভাবিক সংখ্যায়। অমূলত সংখ্যা যেটাকে আমাদের ভাঙলে বা বিশ্লেষণ করলে ভগ্নাংশ পাওয়া যায় না বা ভগ্নাংশ রূপান্তর করা যায় না, সেটা অমূলত সংখ্যা। আর মূলত সংখ্যা হচ্ছে ভগ্নাংশ রূপান্তর করা যায়, অথবা আমাদের পূর্ণ সংখ্যাগুলো সব মূলত সংখ্যা। এটা মৌলিক তো না যে যেটা ভগ্নাংশ। নিচের কোনটি মূলত সংখ্যা, অথবা এখানে কিউব আছে। তো √5কে রুট করা যায় না, √8কে রুট করা যায় না, √10কে রুট করা যায় না, √16কে রুট করলে 4 আসে, 4কে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের কত, 2 আসবে। তাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 2 কোন ধরনের সংখ্যা, এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা এবং কি মূলত সংখ্যা এবং কি মৌলিক সংখ্যা। তাহলে আমি এইভাবে এই প্রশ্নটা এইভাবে করতে পারি, নয় কোনটি মৌলিক সংখ্যা, 2 কোন ধরনের সংখ্যা নয়, অমূলত সংখ্যা। আবার যদি এটার উপরে রুট চিহ্ন থাকে তাহলে আমরা বলতে পারি এটি কোন ধরনের সংখ্যা, তখন আমরা বলতে পারি অমূলত সংখ্যা। অনেকভাবেই দেওয়া যেতে পারে। নিচের কোনটি মূলত সংখ্যা, তো প্রত্যেকটার উপরে আমাদের আবার রুট চিহ্ন হবে। রুট চিহ্ন দিলে এখানে মূলত সংখ্যা হবে আমাদের √16। এটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ √16কে রুট করলে আসবে আমাদের 4। 11 কোন ধরনের সংখ্যা, শুধু 11 না, এটা আমরা বলতে পারি √11। √11 হলে এটা একটা অমূলত সংখ্যা। এই প্রশ্নটা ছিল 2/9 কোন ধরনের সংখ্যা, আর 2/9 হচ্ছে আমাদের এটা মূলত সংখ্যা। এটা ছিল আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি মূলত সংখ্যা, যদি আমরা এইভাবে দেখি তাহলে কোনটি মূলত সংখ্যা, এখন যদি আমি বলি যে কোনটি মূলত সংখ্যা তাহলে এটা হয়ে যাবে এটাকে, যেহেতু এই যে রুটের ভিতরে যে সংখ্যাগুলো এগুলো যদি কাটাকাটি করা যায় তাহলে আগে কাটাকাটি করে নিতে হবে। যেমন এইটাকে কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে এটা 4 আসবে, 4-এর উপরে রুট চিহ্ন, √4 মানে হচ্ছে 2, তাই এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। যেমন √7 আমাদের কি মূলত সংখ্যা নয়, 2√3 এটা মূলত সংখ্যা নয়, √3/√2 এটা মূলত সংখ্যা নয়। তাই ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে অপশনগুলো একটু ঝামেলা হয়ে গেছে। এখানে একটি প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মূলত সংখ্যা, তো আমরা যদি √11 দেখি, রুট ওভার করি তাহলে কিন্তু আমাদের অনেক মান আসবে, পয়েন্টের পরে অনেক এলোমেলো মান আসবে, তাই এটাকে মূলত সংখ্যা বলা যায় না। √6/3, 3 দ্বারা রুটের মানকে কাটাকাটি করা যাবে না, তাই এটা কাটাকাটি তো করা যাবেই না, আবার 6কে রুট করাও যাবে না, সেই জন্য এটা হচ্ছে মূলত সংখ্যা নয়। আবার গ নাম্বারে √8/7 এটাকেও রুট করা যাবে না, √8কে রুট করলেও অনেক মান আসবে, √7কে রুট করলেও অনেক মান আসবে, পূর্ণ মান আসবে না, তাই এটাকেও মানে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার উপরে রুট চিহ্ন থাকা মানেই হচ্ছে সেটা অমূলত সংখ্যা। এবার দেখি আমরা 27/48, 27কে রুট করা যাবে না, আবার 48কে রুট করা যাবে না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আগে কাটাকাটি করে দেখতে হবে কী করা যায়। তো আমরা যদি সরাসরি ডাইরেক্ট এটা ক্যালকুলেটরে তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের মান সরাসরি চলে আসবে। 3 দ্বারা ভাগ করলে এখানে আসবে 3 নং 27, এর দ্বারা ভাগ করলে আসবে এখানে 16, 9কে এবার রুট করা যায় আসবে 3, আর 16কে রুট করলে আসবে আমাদের 4। তাই এই 3/4 হচ্ছে রাইট অ্যান্সার। তাই মানে আমাদের 3/4 যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে, তাই এটা হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা। এইখানে একটি প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মূলত সংখ্যা। মূলত সংখ্যা বলতে এখানে এই যে আমাদের এখানে আছে আমাদের √7/3, এটা কিন্তু রুট করা যাবেই না, রুট করলে অনেক মান চলে আসবে, আবার 3 দ্বারা ভাগ করতে হবে। আবার √11কে রুট করা, মূলত এটাকে 11কে রুট করা যায় না। 4.629632 মানে এটা অনেক বড় সংখ্যা। এবার 729কে যদি আমরা রুট করি তাহলে মান চলে আসবে আমাদের 27। তাই এটা হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা। এই হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নে বলছে যে নিচের কোনটি মূলত সংখ্যা, যদি আমরা ভালো করে খেয়াল করি 12-এর উপরে রুট আছে, 3-এর উপরে রুট না থাকার কারণে 3 দ্বারা 12কে আমরা কাটাকাটি করতে পারি না, মানে একটা রুট আরেকটাতে রুট যদি না থাকে দুইটাতে কাটাকাটি করা যাবে না। যদি আমরা রুট বানিয়ে ফেলি তখন আমাদের কাটাকাটি করা যাবে। তো এখন √12কে রুট করা যায় না, তাই এটা অমূলত সংখ্যা। √8কে রুট করা যায় না, তাই অমূলত সংখ্যা। আবার 2 দ্বারা মানে 8কে আবার কাটাকাটি করা যাবে না কিন্তু, কারণ যেহেতু একটু এর উপরে রুট নাই। দুইটা সংখ্যার উপরে যদি একই চিহ্ন থাকে মানে রুট থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো 5 আবার √5 এটাও কাটাকাটি করা যায় না, তাই আমরা কি করতে পারি, √5-এর উপরে যেহেতু √5কে রুট করা যায় না, তাই এটাও আমাদের অমূলত সংখ্যা। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে লিখি যে একটা 5 মানে হচ্ছে 2টা √5, হ্যাঁ,
তারপরে আমাদের আরেকটা রুট 5, এটা কাটাকাটি করলে রুট 5 আসে, যেটাকে রুট করা যায় না। মানে এইভাবে এত কষ্ট করে কাটাকাটি করার দরকার নেই। যদি দেখি যে দুইটার উপরে রুট চিহ্ন না থাকে, একটার উপরে আসে এবং ওটাকে রুট করা যায় না, তার মানে এটা নিশ্চিত ধরে নিতে হবে অমূলত সংখ্যা। এরপরে দেখো এটাতে দুইটার উপরে রুট চিহ্ন আছে, দুইটার উপরে রুট চিহ্ন থাকার কারণে আমরা একটু কাটাকাটি করতে পারি। 2 দ্বারা 18কে কাটলে কত আসে? 9, নিচের এটা বাদ, তাহলে 9কে রুট করলে কত আসবে? 9কে রুট করলে আসবে কত? 3। এইটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। তাই ঘ নাম্বারটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে বলছে 0.3 পৌনঃপুনিক কোন ধরনের সংখ্যা? 0.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 3 অনেকগুলো আছে, অর্থাৎ এটা আমাদের মূলত সংখ্যা। একই সংখ্যা যদি বারবার রিপিট হয়, প্যাটার্ন তৈরি করে, তবে তাকে মূলত সংখ্যা বলে। √2 কি ধরনের সংখ্যা? সংখ্যাটি কি ধরনের? তো এটা হবে আমাদের, এটা মূলত অবশ্যই না, এটা অমূলত হবে। যেহেতু মূলত না, তাই এটা অমূলত সংখ্যা, বিজোড়ও না, মৌলিকও নয়। মূলত সংখ্যার ক্ষেত্রে কোনটি রাইট? p/q একটি বিজোড় সংখ্যা হবে। মূলত সংখ্যার ক্ষেত্রে p/q একটা বিজোড় সংখ্যা হতেই পারে, p/q একটি প্রকৃত ভগ্নাংশ হতে পারে, p/q একটি পূর্ণ সংখ্যাও হতে পারে মূলত সংখ্যার ক্ষেত্রে। তাই 1, 2, 3 তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোনটি অমূলত সংখ্যা? যদি আমরা এটা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে 7, 21 আছে। এটা যেহেতু দুইটার উপরে রুট আছে, কাটাকাটি করতে পারি, মানে 7 একে 7, 3 7 21, তাহলে এখানে হচ্ছে 1/√3। এখানে 1-এর উপরে রুট দিলে 1ই হয়। তো √3কে রুট করা যায় না, তাই এটা অমূলত সংখ্যা। এত চেক করার দরকারই নেই। তারপর আমি একটু দেখাচ্ছি। 2 দ্বারা 8কে কাটলে এটা 4 হয়, তাহলে 1/4 তার মানে 1/2 লেখা যায়। তারপরে এটা দ্বারা যদি কাটি, এটা 9 হয়, তার মানে 1/√9, তার মানে আমরা লিখতে পারি 1/3। এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে চলে আসবে 25, তার মানে উপরে থাকতেছে 1, আর 25কে রুট করলে চলে আসবে 5। এটা হচ্ছে রাইট অ্যান্সার এগুলা প্রত্যেকটাই। কিন্তু এখানে অমূলত সংখ্যা হচ্ছে এই 1/√3, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো একটু জটিল হওয়ার কারণে আমরা এটা লিখতে সমস্যা হয়ে গেছে, যার কারণে একটু বইয়ের সাহায্য নিতে হয়েছে। তো এই আমরা 36 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে নিচের কোনটি অমূলত সংখ্যা। তো এইখানে আমরা কিভাবে বের করব খুব সহজে। যেমন এই যে এখানে কিন্তু √16 আছে, √64 কিউবিক রুট যদি 64 করি তাহলে কত আসে? এটা আমরা কিন্তু ক্যালকুলেটরে দেখে নিতে পারি। ক্যালকুলেটর এখানে আমরা দেখে নেব। এই হচ্ছে আমাদের শিফট চাপার পরে এটা আমরা চাপলাম, এরপরে হচ্ছে আমাদের 64, এই যে 64 চাপলাম, তাহলে আমাদের চলে আসতেছে উত্তর হচ্ছে 4, অর্থাৎ এটার উত্তর 4 আসছে। আর 36কে রুট করলে তো 6 আসবে, 36কে রুট করলে আসবে 6, আর এটার উত্তর আসছে 4, তার মানে 4/6 এটা আমাদের মূলত সংখ্যা। √32/√64 এটা আমাদের কি সংখ্যা দেখা যাক। যদি 32 দ্বারা কাটাকাটি করি, যেহেতু দুইটার উপরে রুট আছে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে আমাদের 2। 2কে রুট করা কিন্তু যায় না, আর 1কে রুট করলে তো 1ই হয়, তার মানে এটাই হচ্ছে অমূলত সংখ্যা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। তো আমরা পরবর্তী দেখি 37 নম্বর প্রশ্নটা। এখানেও আমাদের বলা আছে যে কোনটি অমূলত সংখ্যা। তো এটা ওই সেম ক্যাটাগরি। এটাকে কিউবিক রুট করলে 2, এটাকে কিউবিক রুট করলে 3 আসবে। এরপরে 81কে রুট করলে আসবে 9, আর 625কে রুট করলে আসবে 25। তো এই দুইটা আমাদের রাইট না, কারণ অমূলত সংখ্যা হইতে গেলে আমাদের এরকম রুট করা যাবে না। যদি আমরা √8কে কিউবিক রুট করি তাহলে 2 আসবে, আর √7কে রুট করলে তো রুট করা যাবে না। তাই আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে আমাদের অমূলত সংখ্যা। এভাবে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে কোনটি অমূলত সংখ্যা। এখানে √9 কিন্তু ইকুয়াল হচ্ছে আমাদের 3 হয়, তার মানে এটা অমূলত না। √7কে রুট করা যায় না, তাই এটাই অমূলত সংখ্যা। এত দেখার দরকার নেই, আর প্রত্যেকটাই মূলত সংখ্যা। কোনটি অমূলত সংখ্যা? √8কে রুট করা যায় না, তাই সেটা হচ্ছে অমূলত সংখ্যা। 40 নম্বরে বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি √5/√4, এখানে √5কে রুট করা যায় না, 4কে রুট করা গেলেও, তাই আমাদের আবার নিজের মধ্যে কিন্তু কাটাকাটি করা যায় না, তাই এটাই অমূলত সংখ্যা। নিচের কোনটি অমূলত সংখ্যা? √4কে রুট করলে হচ্ছে আমাদের কি হয়? 2 আসে। √10কে রুট করা যায় না, তাই আমাদের এটা হচ্ছে অমূলত সংখ্যা। এটা ক্যালকুলেটরে আমরা এভাবে বের করে দেখতে পারি যে কোনটাকে রুট করা যায় আর কোনটাকে রুট করা যায় না। যদি কেউ একদমই কিছু না বুঝে তারপরও সে পারবে। অমূলত সংখ্যা নিচের কোনটি? এই যে 4 হচ্ছে আমাদের মূলত সংখ্যা। √16/9 এই দুইটার উপরে রুট আছে, তার মানে 16কে রুট করলে 4 আসবে, 9কে রুট করলে 3 আসবে, তার মানে এটাকে রুট করা যায়। এটা কিউবিক রুট করা যায়। এখানে 2কে রুট করা যায় না। যেমন এগুলো আমি কিছু বুঝলাম না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 2 আছে, √2কে মানে 2কে তো রুট করা যায় না, তাই এটা হচ্ছে অমূলত সংখ্যা। এরপরে হচ্ছে নিচের কোনটি অমূলত সংখ্যা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসছিল এটা। √6/3 এই যে 6কে রুট করা যায় না, তাই এটা হচ্ছে অমূলত
সংখ্যা, যেমন এটা আমাদের মূলত সংখ্যা, কারণ এটা দশমিক আকারে সসীম আছে। অসীম কিন্তু এই যে 3 পূর্ণবর্গ মানে একই সংখ্যা বারবার আসলেও সেটা মূলত সংখ্যার মধ্যে পড়ে। তারপরে √17/√48, মানে অনেকে 27/48, এই অনেকেই বলবে যে এটাকে রুট করা যায় না, কিন্তু আমরা আগে কাটাকাটি যদি করে দেখি, 3 দ্বারা কাটলে এখানে 9, 3 দ্বারা কাটলে এটা হবে আমাদের 16, তার মানে 9কে রুট করলে আমাদের কত আসবে 3, 16কে রুট করলে আসবে 4, তাই এটা আমাদের রাইট অ্যান্সার। মানে মূলত সংখ্যা হবে এটা আমাদের, মানে অমূলত সংখ্যা হবে না। √5 আর √20 এটা যদি আমরা দেখি তাহলে 5 দ্বারা কাটাকাটি করলে 5 একে 5, 4 5 20, 4কে রুট করলে 2 আসবে, 1কে রুট করলে 1 আসে, তাই এটাও আমাদের মূলত সংখ্যা। একমাত্র অমূলত সংখ্যা হচ্ছে খ নাম্বারটা। এখানে প্রশ্ন করছে এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। এক্স ওয়াই যদি দুইটি জোড় সংখ্যা হয় তাহলে জোড়ের উপরে স্কোয়ার করে যদি আমি 1 প্লাস করি, তাই আমাদের সেটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা হয়ে যাবে। এটাকে সহজে বুঝতে গেলে এভাবে আমি করতে পারি, এক্স এর মান আমি ধরে নিলাম 2 আর ওয়াই এর মান ধরে নিলাম 4। দেখো দুইটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বলতে কি একটার পরে আরেকটা, 2 এর পরে জোড় সংখ্যা কিন্তু 4 আসে, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয় 4, 4 আর 1 যোগ করলে 5, তাই এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এক্স ও ওয়াই দুইটি পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা এখানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। x² + y² এর সাথে নিচের কোনটি যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি 2ab। এখানে সূত্রটা এরকম হয় না, a + b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি a² + 2ab + b²। এই যে 2ab এখানে যেহেতু xy আছে তাহলে আমাদের 2xy, এই খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা 1 হবে। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল আমি ধরে নিলাম, প্রথমে একটা 1, তারপরে একটা 2, তারপরে এটা হচ্ছে আমাদের 3, তারপরে এটা হচ্ছে 4। এর সাথে কত যোগ দিলে একে রুট করা যাবে, মানে পূর্ণবর্গ মানে রুট করা। তাহলে 2 একে 2, 3 দুগুণা 6, 4 6 24, 24 আসে। 24-এর সাথে যদি আমরা 1 যোগ দিই তাহলে হয়ে যায় আমাদের 25, 25কে আমাদের রুট করতে পারি, তাই আমরা এইভাবে ধরে নিয়েও অঙ্কটা করতে পারি। এর মান 2, বির মান 3 হলে নিচের কোনটি অম্লত সংখ্যা। অম্লত সংখ্যা হইতে গেলে আমাদের কি হইতে হবে, ওকে, অম্লত সংখ্যা হইতে গেলে যে এখানে একটু রুট হওয়ার কথা ছিল, তাহলে আমি যদি মানগুলো বসাই 2 আর 3 গুণ করি, 2 আর 3 গুণ করলে হবে 6, 6কে আমাদের রুট করা যায় না, তাই এটা হচ্ছে আমাদের অম্লত সংখ্যা, আর বাকি প্রত্যেকটাই হচ্ছে মূলত সংখ্যা। ABC, আচ্ছা এইটার মান অলরেডি আমি বারবার এর আগে দেখিয়েছি, তো এটা নিয়ে আমি আর নতুন করে আলোচনা না করি। x² - 8x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তো এটার সাথে কত যোগ করা যাবে আমরা আগে একটু প্যাটার্নে ফেলাই। a² - 2ab + b², তার মানে 16 হইতে হবে, এই 16, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কেন, কারণ এই যে 8টাকে যদি আমি ভাঙ্গাই 2 আর 4, 4 দুগুণা কত হয় 8, এই জন্য আমাদের 8-এর সাথে 16 যোগ করলে এটা আমাদের বীর যদি ভূমিকা পালন করে b² দিতে হবে, তাই 4²। তো 8-এর সাথে আমাদের 16 যোগ করতে হবে 8x-এর সাথে, x² - 8x + 4² মানে হচ্ছে আমাদের 16, তো এই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখব n পূর্ণ সংখ্যা p এর গুণনীয়ক হলে n/p নিচের কোনটি হবে। n পূর্ণ সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে, p এর গুণনীয়ক মানে p দ্বারা n কে কাটাকাটি করা যাবে, যদি যায় তাহলে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যায়। কারণ উপরে মনে করি আমি দেখলাম 6 আর নিচে হচ্ছে আমাদের 2, যদি কাটাকাটি করি তাহলে কত আসে 3, তার মানে সেটা পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে, তাই পূর্ণ সংখ্যাটা দেওয়াটাই রাইট। 0.4 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা। 0.4কে বর্গমূল করা যায় কি না সেটা আমরা ক্যালকুলেটরে দেখব। এই হচ্ছে বর্গমূল চিহ্ন দিলাম আর 0.4 দিলাম, এটাকে ইকুয়াল দিলে আমাদের এটা দশম ডেসিমেলে দেখি 0.6324555532, এটা হয় না, তার মানে এটা কি অসীম অনাবৃত, এই যে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। মানে যদি আমাদের অল্প আসতো তাহলে আমরা ধরতাম সসীম আর অসীম দশমিক, কিন্তু আবৃত না অনাবৃত, এই যে অনাবৃত দশমিক ভগ্নাংশ। এটা 5 সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। √5-এর 3 দশমিক স্থান পর্যন্ত মানে এটাকে জাস্ট রুট করে দিবে। যদি তুমি √5কে যদি রুট করো তাহলে আমরা একটু SD-টা ইউজ করি, তা আমাদের চলে আসতেছে এখানে 2.236, মানে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, মানে পয়েন্টের পরে 3টা সংখ্যা, এই যে 3টা সংখ্যা 236
236, এই যে 2.236 এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যদি আমাদের এই যে 6 যে আমি লাস্ট সংখ্যাটা নিলাম, তারপরে সংখ্যাটা যদি 5 অথবা 5-এর চাইতে বড় হইতো, তাহলে 6কে আমাদের 7 বানায় দিতে হইতো, তখন উত্তর হইতো এই যে এটা 2.237। কিন্তু এই আসন্ন মানে যেহেতু 6-এর পরে 0 আছে, তাই আমরা এটা নিতে পারি। মানে 5-এর নিচে হইলেই আমরা যা সংখ্যা থাকবে তাই নিব। 1/3 এর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? 1/3 এর আবৃত দশমিক ভগ্নাংশ, আমরা সিম্পলি 1-কে 3 দ্বারা ভাগ দিয়ে দিব, আর কোনো কাজ নেই। 1/3 ইকুয়াল দিব, মান চলে আসবে 0.3। এই যে বার দেওয়া মানে কি? পূর্ণপণিক। মানে এই ক্যালকুলেটর খুবই সহজ, একই সঙ্গে বারবার আসলে ওই অটোমেটিক ওটার উপরে বার দিয়ে দেয়। 0.3 পূর্ণপণিক, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটাও এইভাবে করতে পারবে, তোমরা ক্যালকুলেটরটা করে নিও। 2/9 নিশ্চয়ই 2 এর উপরে বার চলে আসবে। এই 2/9 ইকুয়াল দিলে 2 এর উপরে বার, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে নিচের কোনটি বিশুদ্ধ পৌনমণিক ভগ্নাংশ? বিশুদ্ধ পৌনমণিক ভগ্নাংশে কোনো ধরনের মানে অনাবৃত সংখ্যা থাকবে না। অনাবৃত আর আবৃত কী জিনিস সেটা একটু বলি। 0.23 পৌনমণিক, যেমন পয়েন্টের পরে একটা সংখ্যা আছে যার উপরে পৌনমণিক নাই, এটা হচ্ছে অনাবৃত সংখ্যা। আর যার উপরে ফোঁটা আছে সেটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত সংখ্যা। তারপর অনাবৃত একটা, আবৃত একটা। তো এইখানে যদি খেয়াল করা যায়, পয়েন্টের পরে একটা সংখ্যাই আছে যেটা হচ্ছে আবৃত, অনাবৃত কোনো সংখ্যা নাই, তাই এটা হচ্ছে বিশুদ্ধ পৌনমণিক ভগ্নাংশ। বিশুদ্ধ পৌনমণিক ভগ্নাংশ হইতে গেলে পয়েন্টের পরে ডাইরেক্ট সবগুলোই আবৃত হইতে হবে। যেমন যদি এই যে এটাতে এইটার উপরে পৌনমণিক থাকতো, আবার এইটার উপরে পৌনমণিক থাকতো, তাহলে 3টার উপরেই থাকতো, মানে এটার উপরে কিন্তু থাকবে না। 3টার উপরে থাকলে প্রথমটা এবং শেষেটা থাকবে, 4টার উপরে থাকলে প্রথমটা এবং শেষেটা থাকবে, মাঝখানেগুলোর উপরে থাকবে না। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় একদম বিশুদ্ধ পৌনমণিক ভগ্নাংশ। 3/11 ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? এটা আমরা ক্যালকুলেটর করে ফেলতে পারি, এটা তোমাদের বাড়ির কাছে, এটা আমি আর করে না দিই। ক্যালকুলেটর 3-কে 11 দ্বারা ভাগ দিবা, পৌনমণিক চলে আসবে। নিচের কোনটি মিশ্র পৌনমণিক ভগ্নাংশ? যেখানে আমাদের অনাবৃতও থাকবে, আবৃতও থাকবে। এই যে দেখো এখানে অনাবৃত একটা আছে, আবৃত একটা আছে, আর প্রত্যেকটাতে কিন্তু আবৃত, প্রত্যেকটাই মানে পৌনমণিক যুক্ত, তাই প্রত্যেকটা আবৃত। এটা অনাবৃত এবং আবৃত দুইটা একত্রে, তাই এটাকে বলা হয় মিশ্র পৌনমণিক ভগ্নাংশ। 0.33 পৌনমণিকের সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। এখন আমরা উল্টাটা করব। উল্টাটা করার ক্ষেত্রে আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এগুলোকে উল্টা ভাগ করে দিব ক্যালকুলেটর দ্বারা। 1-কে 3 দ্বারা ভাগ দেবো, দেখি এটার মতো হয় কিনা। আবার 3-কে 10 দ্বারা ভাগ দেবে, এটার মতো হয় কিনা। 10-কে 3 দ্বারা ভাগ দেবে, এটার মতো হয় কিনা। 3-কে 9 দ্বারা ভাগ দেবে, এটার মতো হয় কিনা। আমরা আগে ক্যালকুলেটর 1-কে 3 দ্বারা ভাগ দেবো, দেখবা যে এইটা এটার মতো হয়ে গেছে। মানে এটার অর্থ এইরকমই আসতে হবে এমনটা না। 0.3 পৌনমণিক হইলেও কিন্তু রাইট অ্যান্সার। কেন? কারণ এখানে 0.33 একই, তো এটা বারবার দ্বিতীয়বার দেওয়ার কারণে তোমাদের একটু মাথাটায় গোলমাল পাকায় দিচ্ছে, যাতে তোমরা এটা না পারো। তারপর একটা আছে এর সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এটা আমরা কেমনে করবো? আমরা এই যে প্রত্যেকটা, এই যে মানে অপশন টেস্ট, এটাকে বলে অপশন টেস্ট। অপশন টেস্ট করে সহজে বের করতে পারি, এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু খুব অল্প সময়ে বের করা যাচ্ছে। যদি আমি এটা খেয়াল করি, এটা হচ্ছে 4/90। আচ্ছা, 4 ভাগ হচ্ছে 90, সেক্ষেত্রে আমাদের 41/90 আসলো। এইচডি করে ফেলি। এই যে 0.45 পৌনমণিক, এই যে বার মানেই হচ্ছে এটা বারবার আসছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে এইটাও আমরা ক্যালকুলেটর করে ফেলবো। এটা করবো কীভাবে? আমরা ক্যালকুলেটর ইউজ করে, জেনারেল ক্যালকুলেটর ইউজ করে এটা করা যায়। আমরা 0.3 পৌনমণিক আছে, যেটা আমরা 3 বারবার দিতে পারি। 3 অনেকগুলো আমরা 3 দিলাম, তারপরে আমরা গুণ চিহ্ন দিলাম। 0.6-এর উপরে পৌনমণিক মানে কি? বারবার আমরা 6 দিলাম, কয়েকটা 6 দিলাম, এরপর ইকুয়াল দিলাম। 0.2222222 বারবার আসছে, তার মানে 0.2 পৌনমণিক। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে আমরা গুণ করতে পারি, এইভাবে আমরা ভাগ করতে পারি, এইভাবে আমরা যোগ করতে পারি, এইভাবে বিয়োগ করতে পারি, সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে। আমাদের এখানে কিছু হাত দিয়ে করার প্রয়োজন নেই। 0.24 পৌনমণিক, এইটা আমরা উল্টাভাবে করতে পারি, অর্থাৎ আমরা একটু বাসে নেই কোনটা রাইট হতে পারি, যে এটা রাইট হওয়ার সম্ভাবনা আছে। দেখি আমরা এটা একটু ক্যালকুলেটর করি, মানে প্রত্যেকটা না করে একটা করা দরকার। তো এখানে যদি আমরা দেখি 11/45, এটা যদি আমরা দেখি তাহলে 11/45 এইচডি করে ফেলি, তাহলে 0.24 পৌনমণিক, অর্থাৎ এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো রাইট হবে না, এগুলো তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। তারপর হচ্ছে আমাদের 24 পৌনমণিক, এটাও তোমাদের বাড়ির কাছে, তোমরা এটা নিজেরা করবা, যে কোনটাকে ভাগ করলে এটা হবে। এটা তোমরা অবশ্যই কমেন্টেও লিখে দিও, আমি তো অবশ্যই প্রত্যেক জনের কমেন্টের রিপ্লাই করি, তোমরা ট্রাই করবে।
আর এগুলো কমেন্টে লেখার ক্ষেত্রে আবার বলিও না যে এত নাম্বার প্রশ্ন উত্তর এটা, কারণ আমাকে আবার ভিডিও দেখতে হয়, ভিডিও দেখে উত্তর দেখতে হয় যে কোনটা রাইট, তারপরে আবার এখানে রাইট বা রং অ্যান্সার দিতে হয়। তো সেই জন্য আমাকে কী করতে হবে, মানে পুরোটাই লিখে দিতে হবে একটু, যে লিখে দিলে এটার উত্তর এরকমটা হবে। তারপর এটা আমি একটু ভাগটা একটু ক্যালকুলেটারে শিখিয়ে দিই, ক্যালকুলেটার কীভাবে করব। তো ক্যালকুলেটারের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে 0. আচ্ছা 0 দেওয়া যাবে না, 3 অনেকগুলো 3 দিলাম আমরা, 0.3333, তারপরে দিলাম আমরা ভাগ চিহ্ন, তারপরে 0. আচ্ছা পয়েন্ট দেওয়া আর 0 পয়েন্ট দেওয়া একই কথা, মানে জাস্ট খালি পয়েন্ট দিলেও আমার কিন্তু একই কাজ করবে, কোনো সমস্যা নেই। বারবার আমরা 6 দিলাম, দেওয়ার পর আমরা একটা ইকুয়াল চাপ দিলাম, 0.5 আসছে, 0.5, তার মানে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আমরা 0.2 এর সামান্য ভগ্নাংশ আমরা ভাগ করে দেখবো যে কোনটা আমাদের 0.2 পূর্ণবণিকের ক্ষেত্রে ভগ্নাংশ আমরা দেখবো কোনটাকে ভাগ করলে এরকমটা হয়। আচ্ছা আমি আরেকটা দেখা দিই না, এটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখি, চেক করে দেখি কোনটা রাইট। এখানে আমরা প্রথমে দেখি 2/10 হবেই না, এটা 0.2 আসবে, 2 পূর্ণবণিক আসবে না, 2/9টা দেখি, 2/9 এটা যদি আমরা ভাগ করি এইচডি করি তাহলে 0.2 পূর্ণবণিক, এই যে এটা রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে 0.16 পূর্ণবণিক, এটা আমরা ভাগ করে দেখবো যে কোনটা রাইট হয়। তারপরে এটাকে কিন্তু আমরা আবার এইভাবে করতেও পারি, যেমন আছে এটা একটা দেখে দিই করে, এটা সামান্য ভগ্নাংশ যদি খাতা কলমে করি তাহলে আমরা এটা এইভাবে ইউজ করতে পারি, যে পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটার জন্য আমরা পয়েন্টের জন্য আমরা 1 নিতাম, আর যে কটার সংখ্যা থাকে ওই কটা 0 দিতাম। কিন্তু পূর্ণবণিকের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, পয়েন্টের পরে যদি দেখি যে কয়টা সংখ্যার উপরে পূর্ণবণিক আছে ওই কয়েকটা 9 নিতে হয়। তো এখানে একটার উপরে আছে একটা 9, এবং পয়েন্টের পরে একটা সংখ্যা আছে যার উপরে কোনো পূর্ণবণিক নেই, সেজন্য এটা নিতে হবে 0, আর উপরে যা আছে সব আমরা লিখবো, লেখার পরে যেটার উপরে পূর্ণবণিক নেই সেটা আমরা মাইনাস করে দিব, তাহলে উপরে হলো 15, নিচে হইলো 90, এই ধরনের কোনো অপশন নাই। ওকে, তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি করতে হবে, এখানে কোনো অপশনই নেই। আচ্ছা 15 15, 6 15 90, অর্থাৎ 1/6, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে আমরা বের করতে পারি, অথবা ক্যালকুলেটর ঝটপটে বের করা যায়, 1কে 6 দ্বারা ভাগ করে 0.16666 পূর্ণবণিক চলে আসবে। বারবার 6 আসলে বুঝতে হবে এটা যে 6 পূর্ণবণিক, এটাকে আমরা বের করতে পারবো আশা করি ভাগ করে। 0.45 পূর্ণবণিকের সামান্য ভগ্নাংশ রূপ নিচের কোনটি, এটা আমরা করতে পারবো। 41কে 90 দ্বারা ভাগ দিয়ে দেখবো যেটা রাইট না রং, 45কে 99 দ্বারা ভাগ দিয়ে দেখবো, এটা রাইটও জীবনও হবে না, খ নাম্বারটা। এইখানে রাইট হওয়ার সম্ভাবনা হচ্ছে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি সেভাবে আমরা করতে পারি। 0.45 পূর্ণবণিক, তার মানে একটার উপরে পূর্ণবণিক আছে সেজন্য 9, আর একটা সংখ্যা আছে সেজন্য 0, 45 - 4, তার মানে 41/90, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর হচ্ছে 72, 0.2 পূর্ণবণিকের সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটা আমরা একটু আগে দেখলাম, এটা আমরা এর আগে প্রশ্নটা পড়েছিলাম, গ নাম্বারটা হচ্ছে রাইট। এইভাবে এটা আমরা একটু ক্যালকুলেটর করে ফেলবো, কোনটাকে ভাগ করলে 1/5 পূর্ণবণিক বারবার আসে সেটা আমরা একটু খুঁজে বের করব। এমনিতেও যদি আমরা খুঁজে বের করি তাহলে আমাদের এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে পূর্ণবণিক, সেজন্য আমরা দুইটা 9 নিতে পারি, উপরে 1/5, 3 দ্বারা ভাগ করলে উপরে আসে 5 আর নিচে আসে 3, তার মানে এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে করতে পারি। ক্যালকুলেটর যেটা করব, 5টাকে আমরা লিখবো, তারপরে ভাগ, তারপরে হচ্ছে 3 ইকুয়াল দেবো, তো এইচডি করে ফেলি, এইচ থেকে ডি, অর্থাৎ আমাদের এই যে 15 এর উপরে আমাদের বার আসছে, তার মানে এটা হচ্ছে 1/5 পূর্ণবণিক। এরপরে 0.11 এর সাথে সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, তার মানে কোনটাকে ভাগ করলে এই মানটা চলে আসে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে 0.23 এর সাধারণ ভগ্নাংশ প্রকাশ, আশা করি এটাও তোমরা পারবে, এটাও খুব সহজ। এটা আমরা জাস্ট খালি কী করবো, 1কে 6 দ্বারা ভাগ করে দেখবো এটা রাইট না রং, 16কে 99 দ্বারা ভাগ করে দেখবো রাইট না রং, এভাবে আমরা এটাও করতে পারি ভগ্নাংশ প্রকাশ। তারপর এটাও একই, এটা আমরা গুণ করে ফেলবো, এর আগেও মানে আমরা এই প্রশ্নটা করে ফেলছি, এটা আমরা গুণ করে দেখব। ওকে, 0.2 পূর্ণবণিক এবং 0.3 পূর্ণবণিক, তারপরে 100, এটাকে আমরা গুণ করে দেখব, এটাকে আমরা ভাগ করে দেখব রাইট না রং। তো তারপরে এটা আমরা একটু করে দেখাই, 3, এরপরে আমরা দিব আমাদের গুণ, তারপর হচ্ছে 0.999999 ইকুয়াল ইন্টার দিব, 0.3333 বারবার আসছে, তার মানে 0.3 পূর্ণবণিক, এটা হচ্ছে রাইট অ্যান্সার। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি আবৃত দশমিক ভগ্নাংশ, এখানে আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে পয়েন্টের পরে একটা নির্দিষ্ট সংখ্যা বারবার আসবে। 2/3কে আমরা একটু ভাগ করে দেখি এটা রাইট না রং, এই 2 ভাগ হচ্ছে 3 ইকুয়াল
HD 0.66666 আসবে। তার মানে এই হচ্ছে গ নাম্বারটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। 2 সংখ্যাটি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 2 মূলত 2 না, এটা হচ্ছে √2। 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত মান নিতে বলছে। আমাদের √2 এর মান হচ্ছে 1.4142। একটু ইয়াটা দেখেই √2 এর মানটা কত, এই যে রুট হচ্ছে 2 ইন্টার SD, তাহলে 1.4142 এই যেটা হচ্ছে রাইট অ্যান্সার আসন্ন মান, কারণ এরপরে 3 আছে, 3 এর কোনো ভ্যালু নাই, সো এটার মান বেশি বাড়বে না। আবৃত দশমিক সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি আছে? এখানে হয়তো আবৃত দুইটা সংখ্যা ছিল, গুণফল ছিল, গুণফল তোমরা পারবে। এটা একটা উদ্দীপক ছিল আর কি, মূলত 0.4 এর বর্গমূল। এটাকে আমাদের কি করতে হবে? রুট করতে হবে। রুট করার পরে আমাদের কোনটা রাইট হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সম্ভবত এটা হওয়ার সম্ভাবনা আছে, তো তারপরে আমরা একটু করে দেখি। 0.632 এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে 4 আছে, এই জন্য এটা আমরা 2টাকে 3 বানাইনি, কারণ এই যে 2 পরে যে 3 আছে এটা কিন্তু আবার বারবার আছে, তো এটাও হতে পারে। তো এটা আমাদের লাস্ট প্রশ্ন, আজকের 106 নম্বর প্রশ্ন। এটা 2 = 1.4142135 হলে এটি একটি কি সংখ্যা? এটা অবশ্যই একটা অমূলত সংখ্যা, সসীম তো না, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। 1 আর 3 হচ্ছে রাইট। কোথায় আছে? এই যেখানে আছে, 1 আর 3 রাইট। তো বন্ধুরা, আমরা আজকে 100টিরও বেশি এমসিকিউ সমাধান করে ফেললাম। তোমরা আজকে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো তাহলে আমি নিশ্চিত এই অধ্যায় থেকে পরীক্ষায় যত এমসিকিউ আসুক না কেন তুমি কোনোটাই মিস করবে না। কিন্তু শুধু ভিডিও দেখলেই হবে না, আজকের পর তোমার কাজ হলো আজকের যে কোনো 10টা এমসিকিউ নিয়ে নিজে নিজে খাতায় লিখে সমাধান করা, বইয়ের অনুশীলনের সব এমসিকিউ সমাধান করা, যেখানে ভুল হয়েছে সেই টপিকের সংজ্ঞাটা আরেকবার পড়ো। প্র্যাকটিস ছাড়া এমসিকিউতে ভালো করা সম্ভব না, কিন্তু সঠিক প্র্যাকটিস করলে A+ পাওয়াটা একদম নিশ্চিত। পরের ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 1-এর বাস্তব সংখ্যার সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও সমাধান নিয়ে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো? ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানাও আজকের 100+ এমসিকিউ এর মধ্যে তুমি কতটা সঠিক উত্তর দিতে পেরেছো। সংখ্যাটা লিখে যাও, দেখি কে সবচেয়ে বেশি সঠিক করতে পেরেছে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, যাতে পরের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আর এই ভিডিওটা তোমার যেসব বন্ধু এসএসসি ব্যাচের পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করে দাও। একসাথে পড়লে একসাথে A+ পাওয়া যায়। পরের ক্লাসে দেখা হবে। নিজেকে বিশ্বাস করো, প্র্যাকটিস চালিয়ে যাও, তোমরাই পারবে। আল্লাহ হাফেজ।